নির্বাচন কমিশনের নতুন এক নির্দেশনার পর গণভোটের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। সরকার তো ইতিমধ্যেই হা ভোটের পক্ষে প্রচার চালিয়েছে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, আর সরকারি বা কি ভাবছে, এ নিয়ে আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছে। আমি আব্দুল আল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর ডেপুটি হেড অব অনলাইন মনিরুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। গণভোটে হা ভোটের প্রচার নিয়ে নির্বাচন কমিশন কি জানালো? দেখুন, এবারই প্রথম যে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যে 12 ফেব্রুয়ারি যে দুটো ব্যালটে মানুষ ভোট দেবে ভোটাররা, একটা হচ্ছে সংসদ নির্বাচনে প্রার্থীদের, আর একটা গণভোটে হ্যাঁ বা না প্রশ্ন। তো এই গণভোটের হ্যাঁ প্রচার চালিয়ে আসছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু হ্যাঁ প্রচার চালিয়ে আসছিল। তো গতকাল ইলেকশন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে একটা হচ্ছে বার্তা যায়, একটা নির্দেশনা যায়। সেটা হচ্ছে কি বলা হচ্ছে, সেখানে প্রজাতন্ত্রের কোনো কর্মচারী, মানে সরকারি কোনো কর্মচারী হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন না। এটা কেন বলা হচ্ছে এতে ভোটের ফল প্রভাবিত হতে পারে। ভোটের ফল প্রভাবিত হতে পারে এমন কোনো কার্যক্রমে আসলে প্রজন্মের কেউ হচ্ছে গিয়ে নিযুক্ত থাকতে পারে না, যেটা গণপ্রতিনিধিত্ব আদেশে আছে। এবং ইলেকশন কমিশন এটাও স্মরণ করিয়ে দিয়েছে যে এটা গণভোট অধ্যাদেশেও আছে, যে ভোটের ফল প্রভাবিত করতে পারবে এমন কোনো কাজ করতে পারবেন না হচ্ছে সরকারি কর্মচারীরা। তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে এ ধরনের অপরাধ করলে শাস্তির বিধানও কিন্তু আছে। যেমন হচ্ছে গিয়ে এটা যদি কেউ করে, এই ধরনের কোনো প্রচার করে, তাহলে হচ্ছে কি তাকে হচ্ছে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ডের কিন্তু বিধানটা আছে। তো এখন প্রশ্ন হচ্ছে ইসি কি সেটা কার্যকর করবে কিনা, বা এর মধ্যে সরকার যে প্রচারটা চালিয়ে আসছিল সেজন্য কোনো ব্যবস্থা নেবে কিনা। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে এতদিন ধরে যা হয়ে আসছিল সেই বিষয়ে ইসি হচ্ছে কোনো হয়তো ব্যবস্থা নাও নিতে পারে, কিন্তু ভবিষ্যতে যেন না হয় সেজন্যই এই নির্দেশনা, যেন প্রজন্মেরকেও হ্যাঁ ভোটের পক্ষে বা না ভোটের পক্ষে বা কোনো ভোটের পক্ষে কোনো প্রচার না চালান। কর্মচারীরা প্রচার চালাতে পারবেন, যে ভোটের প্রচার চালাতে পারবেন, উদ্বুদ্ধ করতে পারবেন যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন, কিন্তু হ্যাঁকে ভোট দিন কিংবা নাকে ভোট দিন, এই প্রচারটা চালাতে পারবেন না। এই বিষয়টা নিয়ে তো আসলে দীর্ঘ সময় ধরেই আলোচনায় ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন পরিসরে আমরা দেখেছি এটা নিয়ে আলোচনা হয়েছে, যে যেখানে সরকারি আহ, এই হ্যাঁ, সরকারের হা পক্ষ ভোট থেকে না হ্যাঁ। ভোটের বিষয়টি সামনে নিয়ে এসেছে, কমিশন নিয়ে এসেছে, এবং সরকারের পক্ষ থেকেই যদি আবার সেটির প্রচারণা চালানো হয়, প্রভাবিত করা হয়, তাহলে বিষয়টা কেমন হয়ে যায়, এটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা ছিল। হ্যাঁ, আলোচনা চলছে এবং সরকার তো হচ্ছে সেটা করছিল এবং যুক্তিও দেখাচ্ছিল। কিন্তু সরকার যখন হচ্ছে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে, প্রধান উপদেষ্টা নিজে কিন্তু হচ্ছে গিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হ্যাঁ ভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন। সরকারের প্রতিষ্ঠানগুলো থেকে হচ্ছে গিয়ে হ্যাঁ পক্ষে প্রচার চালানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে হ্যাঁ ভোটে, হ্যাঁ তো ভোটের প্রচারের জন্য হচ্ছে গিয়ে 140 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই এই ক্ষেত্রে হচ্ছে এই হ্যাঁ বলুন। প্রশ্নটাই আমি একটু আসতে চাচ্ছি, যে সরকার তো হা ভোটের প্রচারণা বেশ কয়েকদিন ধরে চালিয়েছে, এবং হয়তো অনেক ভোটার প্রভাবিত হয়েছে। এখন তাহলে বিষয়টা কি দাঁড়ালো? না, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, বললাম তো যে নির্বাচন কমিশন বলছিল যে বার্তাটা দিয়েছে সেটা হলো যে এতদিন ধরে যা হয়ে আসছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা দেখছে যে হচ্ছে কি ভবিষ্যতে যেন না হয়। তো এখন অন্তর্বর্তী সরকার যখন হায়ের পক্ষে প্রচার চালাচ্ছিল তখন বলছিলেন যে হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে এই সরকারের একটা ম্যান্ডেট আছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটা গড়ে উঠছে, এই সরকারের একটা সংস্কারের ম্যান্ডেট আছে, তার দায়িত্ব হচ্ছে সংস্কার করা, রাষ্ট্রের মৌলিক কাঠামোতে সংস্কার আনা। সেই সংস্কারের জায়গা থেকে সরকারের এই যেটাও আছে, নৈতিক একটা ভিত্তি আছে যে হচ্ছে গিয়ে হ্যাঁ পক্ষে প্রচার চালানো, যেটা সংবিধান সংস্কার কমিশনের উপপ্রধান যিনি হচ্ছে গিয়ে আলী রিয়াজ, উনিও কিন্তু বলেছিলেন সরকারি কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারে, কারণ এটা হচ্ছে গিয়ে একটা নৈতিক জায়গা থেকে তারা বলছিলেন, নৈতিক জায়গা থেকে হচ্ছে গিয়ে করতে পারে, কোনো বাধা নেই। কিন্তু গতকাল যখন হচ্ছে কি নির্বাচন কমিশন হচ্ছে নির্দেশনটা দিলেন, তারপর হচ্ছে গিয়ে আলী রিয়াজের সঙ্গে আমাদের প্রথম আলোর প্রতিবেদক কথা বলেছেন, তিনি বলেছেন যে তারা এখন হচ্ছে গিয়ে আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন, কথা বলে তাদের অবস্থানটা জানাবেন। আচ্ছা, আহ, সংস্কারের বিষয় তো মূলত গণভোট। এখন এই গণভোটে কোন কোন গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো থাকছে? মোট 48টি বিষয় আপনারা জানেন, যেটা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হচ্ছে গিয়ে আলোচনার ভিত্তিতে সংবিধান সংস্কার কমিশন যেটা 48টি বিষয় হচ্ছে গিয়ে ঐকমত্যের কথা যেটা বলেছে, এবং সেটা সেই বিষয়গুলো হচ্ছে 4টি প্রশ্নে এই গণভোটটা হচ্ছে। যে 4টি প্রশ্ন আসবে সেই 4টি প্রশ্নের মধ্যেই 48টা বিষয় থাকছে, তার মধ্যে দিয়ে মানুষ হচ্ছে গিয়ে রায় দেবে যে আমরা এটার পক্ষে অথবা বিপক্ষে। মূলত হচ্ছে গিয়ে সংবিধান সংশ্লিষ্ট যেগুলো যেগুলো হচ্ছে গিয়ে সংবিধান সংস্কার হচ্ছে, সংবিধান পরিবর্তন হচ্ছে, ওই বিষয়গুলোতেই হচ্ছে গিয়ে এই গণভোটটা দেবেন ভোটাররা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে পার্লামেন্ট হচ্ছে গিয়ে, আমাদের পার্লামেন্ট হচ্ছে এক কক্ষ বিশিষ্ট ছিল এতদিন, জাতীয় সংসদ এখন হচ্ছে গিয়ে দ্বি কক্ষ বিশিষ্ট হবে, যে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে যেটা ব্রিটেনের দুই কক্ষ বিশিষ্ট আছে, ভারতের তো আমাদের এখানে হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট হবে, একটা হচ্ছে সেনেট হবে আমাদের, আর একটা হচ্ছে গিয়ে সংসদ থাকবে।
এর বাইরে হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর পদ, প্রধানমন্ত্রীর একজন প্রধানমন্ত্রী কতদিন থাকতে পারবেন, একজন যেটা বলা হচ্ছে যে এই গণভোটে যদি হ্যাঁ পাশ করে বা যেতে, তাহলে হচ্ছে গিয়ে একজন এক জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তারপরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য যে জায়গাটা বলা হচ্ছিল যে প্রধানমন্ত্রী হচ্ছে একচ্ছত্র আধিপত্য হচ্ছে গিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পথ প্রশস্ত করেছিল, তো এখানে একটা ভারসাম্যের জায়গা আছে। সংসদে হচ্ছে গিয়ে সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলীয় নেতার হচ্ছে গিয়ে বিরোধী দলীয় থেকে সভাপতি করার একটা প্রস্তাব এগুলোতে এখানে আছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে আগে যেভাবে হচ্ছে গিয়ে নিয়োগগুলো দেওয়া হতো, অনেকটা হচ্ছে গিয়ে ক্ষমতাসীন দলই হচ্ছে গিয়ে তাদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ করে দিতে পারতো, সেটাই হচ্ছে গিয়ে এক ধরনের ভারসাম্য আনার চেষ্টা করেছে। বিরোধী দলের প্রতিনিধি থাকবে বাছাই কমিটিগুলোতে, এই ধরনের হচ্ছে গিয়ে বিষয়গুলো সংস্কার, এর সঙ্গে মৌলিক মৌলিক মূলনীতির প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, তার মধ্যে হচ্ছে যেমন একটি প্রস্তাব যেমন আছে যে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়া এখন রাষ্ট্রপতি উনি নিজ এখতিয়ারে নিয়োগ দিতে পারবেন এখন থেকে। না, নিজে একটি আগে ছিল হচ্ছে গিয়ে আমাদের এখানে রাষ্ট্রপতি যে কোনো কাজের জন্য হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে হচ্ছে গিয়ে করতে হতো। এখানে যেটা হয়েছে কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই এই রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবে, সিদ্ধান্ত কিন্তু রাষ্ট্রপতি দেন, কিন্তু প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী, মানে বর্তমান বিধান অনুযায়ী। এখন যেটা হবে হচ্ছে গিয়ে এই বাছাই কমিটিগুলোতে হচ্ছে গিয়ে বিরোধী দলের অংশগ্রহণ থাকবে, ফলে হচ্ছে গিয়ে ওইখান থেকে রাষ্ট্রপতি হচ্ছে এই কাজগুলো করবেন, সেক্ষেত্রে শুধু সরকারি দলের প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী না, বিরোধী দলের মতামত দেওয়ার সুযোগ থাকবে। আপনি বলছিলেন সিনেট নিয়ে কথা বলছিলেন, তো এটা কিভাবে হবে এবং এখানে যে আসন বন্টনের বিষয়গুলো সেগুলো কিভাবে নির্ধারিত হবে? এখানে সিনেটে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 350 আসনের পার্লামেন্ট, যেটা হচ্ছে গিয়ে 300 জন সরাসরি ভোটে নির্বাচিত হয়, আর হচ্ছে গিয়ে 50 জন নারী সংরক্ষিত নারী আসন, সেটা হচ্ছে গিয়ে দলগুলোর আসন সংখ্যার ভিত্তিতে হচ্ছে গিয়ে ওই আসনগুলো বণ্টিত হয়। সিনেট হবে 100 আসন। এই 100 আসনগুলি হচ্ছে গিয়ে কারা কি পাবে সেটা নির্ভর করে হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো বা দলগুলোর হচ্ছে গিয়ে সংসদ নির্বাচনের যে আসন ভোট, সেই ভোটের ভিত্তিতে সিনেটে হচ্ছে গিয়ে আসন বণ্টিত হবে। ধরুন হচ্ছে গিয়ে সংসদ নির্বাচনে যদি হচ্ছে গিয়ে একটা দল কত ভোট পেল, সেই ভোটের নিরিখে হচ্ছে গিয়ে সিনেটে তার হচ্ছে গিয়ে ওই 70% সংখ্যালঘু পদ্ধতিতে ওই শতাংশ অনুযায়ী হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে আসন নির্ধারিত হবে। ফলে দেখা গেল অনেক সময় দেখা যায় হচ্ছে গিয়ে যে সংসদের নারী আসনের ক্ষেত্রে যেটা দেখা যায় হচ্ছে গিয়ে একটা দল হচ্ছে গিয়ে অনেকগুলো আসনে জিতলো, যারা 200 আসনে জিতলো, তাহলে হচ্ছে গিয়ে সে এককভাবে হচ্ছে কি সংখ্যাগরিষ্ঠ নারী আসন সে পেয়ে যাচ্ছে আসন সংখ্যার ভিত্তিতে। কিন্তু যদি হচ্ছে দেখা গেল হচ্ছে কি যারা পরাজিত দলটা অধিকাংশ আসন পায়নি, কিন্তু হচ্ছে গিয়ে ভোট হচ্ছে গিয়ে অনেকটা কাছাকাছি, তাহলে অনেক ভোট পেয়ে যায়, 40% ভোট পেয়ে দেখা গেল হচ্ছে গিয়ে সে আসন পেয়েছে হচ্ছে গিয়ে সংসদ নির্বাচনে দেখা যাচ্ছে যে 30টা এরকম হতে পারে, 35% ভোট নিয়েও 30টা আসন পাওয়ার মজিদ তো আমাদের এখানে আছে। তো সিনেটের ক্ষেত্রে সেটা হবে না, সিনেট হবে হচ্ছে গিয়ে যে ভোটের ভিত্তিতে আপনি কত ভোট পেলেন দলগুলো, তার ভিত্তিতে আসন নির্ধারিত হবে 100 আসন। এবং সিনেটের ক্ষমতা হচ্ছে নিম্নকক্ষে যাই সিদ্ধান্ত হোক না কেন, সেটা হচ্ছে উচ্চকক্ষে যাবে, উচ্চকক্ষে পাশ হওয়ার পর সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। ফলে হচ্ছে উচ্চকক্ষের একটা ক্ষমতা, উচ্চকক্ষ হচ্ছে গিয়ে কোনো প্রস্তাব নিম্নকক্ষে পাশ হওয়া কোনো প্রস্তাব আবার হচ্ছে ফেরত পাঠাতে পারবে নিম্নকক্ষে তখন ওটাকে রিভাইজ করে হচ্ছে গিয়ে আবার পাঠাবে। আর সিনেটে হচ্ছে গিয়ে যে এই হচ্ছে কি মূলত হচ্ছে সিনেটের ক্ষমতা, মানে আর সিনেট হচ্ছে গিয়ে সংবিধান সংশোধনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই ক্ষেত্রেই প্রস্তাবটি পাশ হতে হবে। নিম্নকক্ষ হচ্ছে গিয়ে 2/3, কিন্তু উচ্চকক্ষ হচ্ছে গিয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হচ্ছে গিয়ে যে কোনো সংবিধান সংস্কার করতে এই প্রস্তাবটা পাশ হতে হবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। ফলে সংবিধান সংস্কার করতে গেলে নিম্নকক্ষের অনুমোদন প্রয়োজন হবে, উচ্চকক্ষের অনুমোদন প্রয়োজন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা আছে যে যদি গণভোটে হা ভোট জয়ী হয় তাহলে অন্তর্বর্তী সরকার আরও 6 মাস থাকার ম্যান্ডেট পাবে। বিষয়টা আসলে কি একটু যদি ব্যাখ্যা করতেন। বিষয়টা আসলে যে সরকারের পক্ষ থেকে বিষয় নিয়ে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, বিষয়টা সে এমন না যে যেটা বলা হচ্ছে যে নির্বাচন হবে, সংসদ নির্বাচন হওয়ার পর হচ্ছে গিয়ে যেটা হবে যে গণভোটে যদি হ্যাঁ যেতে এবং সংসদ নির্বাচনে যেহেতু রেজাল্ট হওয়ার পর তো একটা দল সরকার গঠন করবে, কিন্তু সংসদ নির্বাচনের পর যে সংসদটা গঠিত হবে সেটা 6 মাসের জন্য থাকবে সংবিধান বাস্তবায়ন পরিষদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ হিসেবে এটা কাজ করবে, অনেকটা গণপরিষদের মতো, যেটা একই মানে দ্বৈত ভূমিকা থাকবে। সে তারা যারা সংসদ সদস্য হবেন তারা সংসদ সদস্য থাকবেন, আবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও থাকবেন। 180 দিনের মধ্যে সংবিধান যেই হ্যাঁ যদি জিতে, তাহলে হচ্ছে গিয়ে যে সংবিধান যে সংস্কারগুলো হবে এই 180 দিনের মধ্যে এই সংস্কারগুলো করতে হবে। এই সংস্কারগুলো করার পরে কিন্তু আবার সিনেটও গঠিত হবে। এই সংস্কারগুলি মানে সংবিধান সংশোধন না হলে কিন্তু সিনেটটা গঠিত হতে পারবে না।
তো 180 দিনের মধ্যে আসলে হচ্ছে কি সংবিধান সংস্কারটা হবে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে এই ক্ষেত্রে সংসদের সদস্যরা দ্বৈত ভূমিকা থাকবেন। অন্তর্বর্তী সরকার হচ্ছে গিয়ে এটার আরো 6 মাস কন্টিনিউ করবেন এমন বিষয়টা না। যদি হচ্ছে গিয়ে বলা হচ্ছে গণভোটের, এটা একটা বলা হচ্ছে যে গণভোটে যদি হচ্ছে গিয়ে হ্যাঁ যেতে, না জিততে তো হচ্ছে গিয়ে আর সংবিধান সংস্কারের প্রশ্নই আসে না, আর নতুন কিছু হবে না, প্রচলিতভাবেই হচ্ছে গিয়ে সরকার নির্বাচিত হবে, সরকার গঠন করবে যেই যার সংশ্লিষ্ট দল। আর না যদি হ্যাঁ যেতে তাহলে হচ্ছে গিয়ে ওই একই রকমভাবে 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। সংবিধান সংস্কার পরিষদ হচ্ছে গিয়ে তারা হচ্ছে সংবিধান সংশোধন করবে, এর মধ্যে হচ্ছে সরকার গঠিত হবে। সরকার গঠিত হবে হচ্ছে গিয়ে আসলে নির্বাচিত, সরকারের পক্ষ থেকে যেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে নির্বাচিত সংসদ সদস্যরাই সরকার গঠন করবেন। ওই সরকার হচ্ছে গিয়ে এই সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। ফলে এই বিষয়টা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অপপ্রচার, যে অন্তর্বর্তীকালীন সরকারের হ্যাঁ সংস্কারের পক্ষে অন্তর্বর্তী সরকার যা চাওয়ার সেই চাওয়ার একটা ম্যান্ডেট বৈধতা এই গণভোটের মধ্যে দিয়ে আসবে, কিন্তু অন্তর্বর্তী সরকার একসাথে কন্টিনিউ করছে। অর্থাৎ বিষয়টি এরকম দাঁড়ালো যে যে সংবিধান সংস্কার পরিষদ এর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক থাকবে না। সংবিধান সংস্কার পরিষদ, সংসদ রাষ্ট্রের 3টা অঙ্গের মধ্যে হচ্ছে গিয়ে আইনসভা এবং হচ্ছে গিয়ে শাসন বিভাগ এবং আইন বিভাগ। সংসদ হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগে হচ্ছে গিয়ে দুইটা দ্বৈত ভূমিকায় থাকবেন। আইন বিভাগের সংসদ সদস্যরা একই সঙ্গে সংসদ সদস্য থাকবেন, সংসদ সদস্যরা সরকার গঠন করবেন, আবার একই সঙ্গে তারপর সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন 180 দিন পর্যন্ত। আর আরেকভাবে তারা হচ্ছে গিয়ে একটা নির্বাচিত সরকারও গঠন করবেন, যেটা হচ্ছে গিয়ে শাসন বিভাগের জন্য, সেটা আলাদাভাবেই হবে। এখানে হচ্ছে গিয়ে এটাই বারবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে হচ্ছে গিয়ে অন্তর্বর্তী সরকারের আরও 100 দিন কন্টিনিউ করার সুযোগটা আসলে নাই। তবে পরিষদ যদি এই 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার না করে তখন বিষয়টা কি হবে, এটা নিয়েও তো আসলে বাস্তবায়ন আদেশে কিছু নেই, এটা বিষয়টা উল্লেখ নেই। বাস্তবায়ন আদেশে আগে যেটা বলা হয়েছিল যে আমরা জানছিলাম যে হচ্ছে খসড়া গতিতে আমরা ছিল যদি 180 দিনের মধ্যে সংবিধান সংস্কারটা না হয় তাহলে হচ্ছে যে সংস্কারের যে প্রস্তাবগুলো হচ্ছে যদি গণভোটে হ্যাঁ জিতে তাহলে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে কি সংবিধান সংশোধন হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে না করলেও হবে। কিন্তু এখন যেটা বাস্তবায়ন আদেশের মধ্যে এই বিষয়ে স্পষ্ট করে কিছু লেখা নেই, ফলে এই জন্য হচ্ছে কি আসলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তীতে কি হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের সংবাদ বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।